Hi all government job aspirants, welcome to my YouTube channel General Studies for Government Jobs। আজকে আমরা জেনারেল সায়েন্সের পার্ট 10 ডিসকাস করব এবং আজকের টপিকটি হবে পুরো কেমিস্ট্রির উপর। আজকে টোটাল যত 50টি কোশ্চেন যেটা ডিসকাস করব পুরোটাই কেমিস্ট্রির কোশ্চেন থাকবে, কারণ এর আগে আমি বায়োলজির একটা স্পেশাল পার্ট আপলোড করেছি এবং ফিজিক্সেরও একটা স্পেশাল পার্ট আপলোড করে দিয়েছি। আজকে আমরা কেমিস্ট্রির পার্টটা স্টার্ট করব এবং আর একটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তাই এর আগের 9টি পার্ট ভালোভাবে দেখে নেবে। প্রত্যেকটা পার্টেই 50টি করে জিকে এবং তার সাথে কিছু আলাদা কোশ্চেন ডিসকাস করে দেওয়া আছে। তোমরা যাদের আমাদের ভিডিও দেখো তারা অবশ্যই দেখে নিও। আজ কেমিস্ট্রি ফার্স্ট ক্লাসে ফার্স্ট কোশ্চেন কি হচ্ছে দেখো। ফার্স্ট কোশ্চেন কি দিয়েছে না, ভূত্বকের সর্বাধিক উপস্থিত কোন মৌলটি। ভূত্বকে বলেছে এবং কোন মৌলটি বলেছে। মৌল হচ্ছে অক্সিজেন, অক্সিজেন হচ্ছে 46%। তোমাদের এটা কমেন্ট করে জানাতে হবে যে ভূত্বকে উপস্থিত কোন ধাতুটি সবথেকে বেশি, কোন ধাতুটি থাকে, ধাতুটির নাম তোমরা কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, গ্লুকোজের স্থূল সংকেত কী। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, স্থূল সংকেত বলেছে। গ্লুকোজের স্থূল সংকেত হচ্ছে CH2O। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব কি বলেছে দেখো, যে পদ্ধতিতে পেট্রোলিয়ামের উপাদানগুলিকে পৃথক করা হয় তাকে কি বলা হয়, তাকে বলা হয় আংশিক পাতন। যে পদ্ধতিতে পেট্রোলিয়ামের উপাদানগুলিকে পৃথক করা হয় তাকে বলা হয় আংশিক পাতন। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, বেনজিন ও ন্যাপথলিনের উৎস হলো কি না, বেনজিন ও ন্যাপথলিনের উৎস হলো আলকাতরা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। নেক্সট কোশ্চেন, আধুনিক পর্যায় সূত্রটি কার। দেখো কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। আধুনিক পর্যায় সূত্রটি কার, আধুনিক পর্যায় সূত্রটি হচ্ছে বিজ্ঞানী মোজলের। এবং এরকম যদি কোশ্চেন দেয় যে আধুনিক পর্যায় সারণী সূত্রটি কার, এটা শুধু কিন্তু পর্যায় সূত্র দিয়েছে, আধুনিক পর্যায় সূত্র হচ্ছে বিজ্ঞানী মোজলে। কিন্তু যদি এমন কোশ্চেন দেয় আধুনিক পর্যায় সারণী সূত্র অথবা দীর্ঘ পর্যায় সারণী সূত্র, তখন হবে বিজ্ঞানী বোর। এবং আরেকটা কোশ্চেন যেটা থাকে যে পর্যায় সারণীকে আবিষ্কার করেছেন, সেটা হবে বিজ্ঞানী মেন্ডেলিভ। তাহলে তিনটে কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব না, যে সমস্ত পরমাণু বহিস্থ ইলেকট্রন সংখ্যা একই তারা একই শ্রেণীর অন্তর্ভুক্ত থাকে। ঠিক আছে, কি বলছে না, যে সমস্ত পরমাণুর বহিস্থ ইলেকট্রন সংখ্যা একই তারা একই শ্রেণীতে অন্তর্গত। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, পর্যায় সারণীতে নিষ্ক্রিয় গ্যাসগুলি কোথায় অবস্থান করে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পর্যায় সারণীতে নিষ্ক্রিয় গ্যাসগুলি শূন্য শ্রেণীতে অবস্থান করে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এই কোশ্চেনটা কিন্তু অনেকবার আমরা রিপিট করেছি এবং এটার আমরা ডেসক্রিপটিভ ক্লাস যেটা করেছিলাম পর্যায় সারণী, সেখানেও কিন্তু এটা আমি বারবার বলেছিলাম। নেক্সট কোশ্চেন দেখো, বিশুদ্ধ জলের পিএইচ ভ্যালু কত। বিশুদ্ধ জলের পিএইচ ভ্যালু হচ্ছে 7। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কি বলছে দেখো না, চিনি, অ্যালকোহল প্রভৃতি জৈব যৌগগুলি জলে দ্রাব্য হয় কি দ্বারা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন না, চিনি, অ্যালকোহল প্রভৃতি জৈবগুলি জলে দ্রাব্য হয় হাইড্রোজেনের বন্ধন দ্বারা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে না, তীব্রতম অম্ল কি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তীব্রতম অম্ল হচ্ছে পারক্লোরিক অ্যাসিড, HClO4। এটা হচ্ছে সংকেত, রাসায়নিক সংকেত। আরেকবার বলে দিই, তীব্র অম্লটি হলো পারক্লোরিক অ্যাসিড, HClO4 বা ClO4। নেক্সট কোশ্চেন, সরি এটা HClO4 হবে, HCl না, একটু ভুল বলে দিয়েছি, HClO4। নেক্সট কোশ্চেন, ইথিলিন কি কাজে ব্যবহৃত হয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ইথিলিন কি কাজে ব্যবহৃত হয় না, কাঁচা ফল পাকাতে ইথিলিন ব্যবহৃত হয়। বহু এক্সামে এই কোশ্চেনটি কিন্তু এসছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, দেশলাই তৈরিতে ব্যবহৃত হয় এমন একটি মৌলের নাম লেখো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা সবাই অ্যান্সারটি জানো না, দেশলাই তৈরিতে ব্যবহৃত হয় এমন একটি মৌল হলো ফসফরাস। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, জিঙ্ক লেপন কি বা জিঙ্কের প্রলেপ কি। এটা আমরা খুব পড়েছি, আমরা সবাই জানি, তবু দেখো এখানে ডেসক্রিপটিভভাবে দেওয়া আছে, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি না, লোহা তৈরির বস্তুকে মরিচার হাত থেকে রক্ষা করতে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে বস্তুগুলির উপর জিঙ্কের পাতলা প্রলেপ দেওয়া হয়। একেই জিঙ্কের লেপন বা গ্যালভানাইজেশন বলে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং টিন, বালতি, কৌটো প্রভৃতি লোহার তৈরি জিনিসের উপরও জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। তাহলে গ্যালভানাইজেশন কি না, লোহাকে মরিচা পড়ার হাত থেকে রক্ষা করার জন্য তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে বস্তুগুলির উপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, এটাকে বলা হয় গ্যালভানাইজেশন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এখানে তোমাদের সব ডাউট দূর হয়ে গেল। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো খুব ইম্পর্টেন্ট,
কি বলেছে দেখো, না কোন ধাতুর বা কোন কোন ধাতুর মিশ্রণে পিতল তৈরি হয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পিতল তৈরি হয় কোন কোন ধাতুর মিশ্রণে। এটা আমরা আগেও পড়েছি, আজকেও পড়ছি। না তামা এবং দস্তা এই দুটির মিশ্রণে তৈরি হয় পিতল। তামা থাকে 70% এবং দস্তা থাকে 30%। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, কি বলেছে দেখো, না কোন কোন ধাতুর মিশ্রণে জার্মান সিলভার তৈরি হয়। এটাও কিন্তু আমরা আগে পড়েছি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এগুলো কিন্তু আমাদের আগে পড়া হয়ে গেছে ডেসক্রিপটিভে। যারা আমার ডেসক্রিপটিভ ক্লাসগুলো দেখোনি তারা প্লে লিস্টে যাবে, ওখানে দেখবে জেনারেল সায়েন্স বলে একটা প্লে লিস্ট বানানো আছে, ওখানে ডেসক্রিপটিভভাবে ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি সবই কিন্তু ডেসক্রিপটিভভাবে আমরা কমপ্লিট করে নিচ্ছি আগে। যারা নতুন তারা অবশ্যই দেখে নেবে। দেখো কি বলেছে, না কোন ধাতুর মিশ্রণে জার্মান সিলভার তৈরি হয়। তামা, দস্তা এবং নিকেল এই তিনটি ধাতুর মিশ্রণে জার্মান সিলভার তৈরি হয়। তামা থাকে 50%, দস্তা থাকে 30% এবং নিকেল থাকে 20%। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, কাঁসা কোন কোন ধাতুর মিশ্রণে তৈরি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তামা এবং টিন। তামা 80% এবং টিন 20%, এদের মিশ্রণে কাঁসা তৈরি হয়। এবার দেখো কি বলেছে, না ব্রোঞ্জের উপাদান কি। ব্রোঞ্জের উপাদান হচ্ছে তামা ও টিন। তামা থাকবে 90% এবং টিন থাকবে 10%। নেক্সট কোশ্চেন যেটা খুব ইম্পর্টেন্ট, অ্যামালগাম কি। কি বলেছে, না ধাতু সংকরের একটি উপাদান হলো, ধাতু সংকরের একটি উপাদান পারদ হলে তাকে পারদ সংকর বা অ্যামালগাম বলে, যেমন জিঙ্ক অ্যামালগাম, সোডিয়াম অ্যামালগাম ইত্যাদি। তাহলে বুঝে গেলে অ্যামালগাম কি, না ধাতু সংকরের একটি উপাদান পারদ হলে তাকে পারদ সংকর বা অ্যামালগাম বলে। নেক্সট কোশ্চেন, সর্বপ্রথম অণুর ধারণা কল্পনা করেন কে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সর্বপ্রথম অণুর কল্পনা ধারণ করেছিলেন বিজ্ঞানী অ্যাভোগাড্রো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, কি বলেছে দেখো, সন্ধিগত মৌল কি কি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সন্ধিগত মৌল হচ্ছে লোহা, নিকেল এবং কোবাল্ট, এই তিনটি হচ্ছে সন্ধিগত মৌল। এবং এর সাথে একটু দিকে দিয়েছে দেখো, এই মৌলগুলি পর্যায় সারণীতে তীব্র তড়িৎ ধনাত্মক ও তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলগুলির মধ্যে যোগ স্থাপন করে, তাই এদের সন্ধিগত মৌল বলে। তাই সন্ধিগত মৌল কাকে বলে সেটাও তোমরা জেনে গেলে। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, কি বলেছে দেখো, না যে লোহাকে তড়িৎ চুম্বক রূপে ব্যবহৃত করা হয় সেই লোহাটা কোন লোহাকে ব্যবহৃত হয়, না কাঁচা লোহা, সফট আয়রন। সফট আয়রনকে তড়িৎ চুম্বক রূপে ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, কোন গ্যাস ফায়ার এয়ার নামে পরিচিত। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কোন গ্যাস ফায়ার এয়ার নামে পরিচিত। অক্সিজেন গ্যাস হচ্ছে ফায়ার এয়ার নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, বিস্ফোরক প্রস্তুতি করতে কি কি পদার্থ ব্যবহৃত হয়। বিস্ফোরক প্রস্তুত করতে নাইটার, টলুইন, গান পাউডার ইত্যাদি ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, কোন অ্যাসিডকে কাঁচের পাত্রে রাখা যায় না। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কোন অ্যাসিডকে কাঁচের পাত্রে রাখা যায় না। না হাইড্রোফ্লোরিক অ্যাসিডকে কাঁচের পাত্রে রাখা যায় না। HF হচ্ছে এর রাসায়নিক সংকেত, হাইড্রোফ্লোরিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, কি বলেছে দেখো, মিথাইল অরেঞ্জ, লিটমাস, ফেনপথ্যালন ইত্যাদি ইত্যাদি এই নামগুলি কিসের সাথে যুক্ত। এরা অ্যাসিড ক্ষার নির্দেশক রূপে পরিচিত। নেক্সট কোশ্চেন, কোন তরলে গ্যাসের দ্রাব্যতা কোনো বিষয়ের উপর নির্ভর করে। না কোনো তরলে গ্যাসের দ্রাব্যতা বেশি চাপ ও কম তাপমাত্রা, বেশি চাপ মানে হাই প্রেশার এবং লো টেম্পারেচারের উপর নির্ভর করে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, কি বলেছে দেখো, না সাধারণ লবণ বর্ষাকালে জল শোষণ করে কেন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এটা আমি তোমাদের কিন্তু ডেসক্রিপটিভে ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম। না সাধারণ লবণ বর্ষাকালে জল শোষণ করে কারণ হচ্ছে সাধারণ লবণের উদ্গ্রাহী ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম ক্লোরাইড থাকে, তাই এরা জল শোষণ করে। নেক্সট কোশ্চেন, বৃষ্টির জলের ফোঁটা গোলাকার হয় কেন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। না জলের পৃষ্ঠটানের জন্য বা সারফেস টেনশনের জন্য। সারফেস টেনশন মানে হচ্ছে পৃষ্ঠটান, ঠিক আছে। জলের পৃষ্ঠটানের জন্য বৃষ্টির জল ফোঁটা মানে বৃষ্টির জলের ফোঁটাগুলো গোলাকার হয়। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, কি বলেছে, না খরজল। খরজল সাবান ব্যবহার করলে ফেনা হয় না কেন। কারণ সাবান খরজলের সাথে বিক্রিয়া করে অদ্রাব্য ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম লবণ প্রস্তুত করে, তাই খরজলে ফেনা হয় না। খুব ইম্পর্টেন্ট এটা। নেক্সট পড়বো আমরা, কি না জলের ক্ষরতার জন্য দায়ী কারা। জলে অস্থায়ী ক্ষরতার জন্য দায়ী হচ্ছে ক্যালসিয়াম
এবং ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, এবং স্থায়ী ক্ষারতার জন্য দায়ী ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইড ও সালফেট। ভালো করে বুঝে গেলে আরেকবার বলে দিচ্ছি, না জলে ক্ষারতার জন্য দায়ী হচ্ছে জলে ক্ষারতা দুই ধরনের হয়, এক হচ্ছে স্থায়ী ক্ষারতা, এক হয় অস্থায়ী ক্ষারতা। এবার অস্থায়ী ক্ষারতার জন্য দায়ী হচ্ছে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, এবং স্থায়ী ক্ষারতার জন্য দায়ী ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং সালফেট। নেক্সট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তেঁতুলের কোন অ্যাসিড থাকে? তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা, এই ধরনের কোশ্চেনই কিন্তু রেলে আসবে। তেঁতুলের কোন অ্যাসিড থাকে? তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন, ভিনিগারে কী অ্যাসিড থাকে? বহুবার কোশ্চেনটা আমরা রিপিট করছি, দেখেছো কতবার রিপিট হচ্ছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বিভিন্ন বইয়ে কিন্তু এই কোশ্চেনটা বারবার দেওয়া আছে এবং এই কোশ্চেনটা বারবার এক্সামেও এসছে। ভিনিগারে কী অ্যাসিড থাকে? না ভিনিগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন, লেবুর রসে কী অ্যাসিড থাকে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, না লেবুর রসে থাকে সাইট্রিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, পিঁপড়ের দেহে কী অ্যাসিড থাকে, বা পিঁপড়ের হুলে কী অ্যাসিড থাকে? পিঁপড়ের হুলে থাকে ফর্মিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসগুলির পরিমাণ বাড়লে কী হবে? না বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসগুলির পরিমাণ বাড়লে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পাবে, ফলে গ্লোবাল ওয়ার্মিং হবে। নেক্সট কোশ্চেন, সমস্ত জৈব যৌগের মধ্যে কোন উপাদান বর্তমান থাকে? সমস্ত জৈব যৌগের মধ্যে কার্বন বর্তমান থাকে। কার্বনের রাসায়নিক সংকেত কি? সি। নেক্সট কোশ্চেন আমরা কি পড়বো, না কোন গ্যাসগুলি মূলত অম্ল বৃষ্টির জন্য দায়ী? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অম্ল বৃষ্টির জন্য দায়ী মূলত সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইড, এবং তার সাথেও কার্বন ডাইঅক্সাইডও থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, খুব ইম্পর্টেন্ট, না এরোসল কারা এবং এরা কিভাবে পরিবেশ দূষণ করে? এরোসল কারা? না ধোঁয়া, ধূলিকণা ও ধূলিকণা ও বাতাসে ভাসমান জলকণাগুলিকে এরোসল বলে। এরা আলোক রাসায়নিক ধোঁয়াশা সৃষ্টির জন্য দায়ী। তাহলে আরেকবার বলে দিচ্ছি, না ধোঁয়া, ধূলিকণা ও বাতাসে ভাসমান জলকণাগুলিকে এরোসল বলা হয়। এরা আলোক রাসায়নিক ধোঁয়াশা সৃষ্টির জন্য দায়ী। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, ওজোন স্তর নষ্ট করে দেয় এমন দুটি পদার্থ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দুটি পদার্থের নাম তোমরা জেনে নাও। আমরা সবসময় সিএফসি পড়েছি, মানে ক্লোরোফ্লুরো কার্বনটা জানি, কিন্তু আর একটা কি সেটা আমরা জানি না, সেটা হচ্ছে হ্যালোন, HALON। একটা হচ্ছে সিএফসি, মানে হচ্ছে ক্লোরোফ্লুরো কার্বন, এবং হ্যালোন, HALON। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, তরল অ্যামোনিয়ার একটি ব্যবহার উল্লেখ করো। তরল অ্যামোনিয়া কী কাজে ব্যবহৃত হয়? না রেফ্রিজারেটর শীতলকারক রূপে ব্যবহৃত হয়, মানে যে কুলেন্ট, রেফ্রিজারেটরের কুলেন্ট হিসাবে ব্যবহৃত হয়। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, প্লাস্টার অফ প্যারিসের সংকেত কী? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। প্লাস্টার অফ প্যারিসের সংকেত হচ্ছে 2CaSO4H2O। এবার তোমাদের এটা বলতে হবে, এটা রাসায়নিক সংকেতের নাম হচ্ছে এটা। তোমাদের প্লাস্টার অফ প্যারিস কাকে বলা হয় সেই নামটা তোমরা কমেন্ট করে জানাবে। আমি তোমাদের রাসায়নিক সংকেতটা কোনটা সেটা বলে দিলাম, না 2CaSO4H2O। ঠিক আছে, এটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিসের সংকেত। তোমরা ফুল নামটা কমেন্ট করে জানাবে, এবং এই ধরনেরই কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসবে, কোনো ভুল করেও যেন ইগনোর করবে না এই কোশ্চেনগুলোকে। নেক্সট কোশ্চেন হচ্ছে, সিমেন্টে জিপসাম মেশানো হয় কেন? সিমেন্টে জিপসাম মেশানো হয় কারণ সিমেন্টে যাতে চটপট জমে না যায়, সেই জন্য সিমেন্টে জিপসাম মেশানো হয়। ঠিক আছে, যেন সিমেন্ট দেখো হাওয়াতে রাখলে কিন্তু চটপট জমে যায়, সেই জন্যই সিমেন্টের মধ্যে জিপসাম মেশানো হয়। নেক্সট কোশ্চেন, হাইপো কি, এটি কোথায় ব্যবহার করা হয়? না সোডিয়াম থায়োসালফেট, এটি ফটোগ্রাফিক শিল্পে ব্যবহৃত হয়। তাহলে হাইপো কি? না হাইপো হচ্ছে সোডিয়াম থায়োসালফেট, এর সংকেত কি? না Na2S2O3, 5H2O। এটা হচ্ছে হাইপো বা সোডিয়াম থায়োসালফেটের সংকেত, এবং এটি ফটোগ্রাফি শিল্পে ব্যবহৃত হয়। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, কোয়ার্টজ ঘড়ির যে কার্যনীতি চলে তাকে পিজো ইলেকট্রিক এফেক্ট বলা হয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে কোয়ার্টজ ঘড়ি যে কার্যনীতি মেনে চলে তাকে পিজো ইলেকট্রিক এফেক্ট বলা হয়, সেটা দেখো পাশে ইংলিশেই লিখে দিয়েছে, পিজো ইলেকট্রিক এফেক্ট বলা হয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, না পিভিসি এর পুরো নাম কি? এই কোশ্চেনটা বহুবার এসছে, বহুবার। পিভিসি এর পুরো নাম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। নেক্সট কোশ্চেন, ফুলেরিন কি?
ফ্লোরিন হচ্ছে একটি কার্বনের রূপভেদ। এরকম কোশ্চেন দেবে যে ফ্লোরিনের কার রূপভেদ, এরকম করে কোশ্চেন দিয়ে দেবে, নিয়ে বিভিন্ন 4টে অপশন দেবে, তার মধ্যে দেখবে কার্বনও আছে, কার্বনের রূপভেদ হচ্ছে ফ্লোরিন। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, হাইড্রোজেন বোমা এবং সৌরশক্তির উৎস কী? দেখো, হাইড্রোজেন বোমা এবং সৌরশক্তির উৎস হচ্ছে নিউক্লিয় সংযোজন প্রক্রিয়া বা নিউক্লিয় ফিউশন। নেক্সট কোশ্চেন আমরা যেটা বলবো, শুষ্ক ব্যাটারি তড়িৎদ্বার হিসাবে কার্বনের যে রূপভেদ ব্যবহার করা হয় সেটি হচ্ছে গ্রাফাইট। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে শুষ্ক ব্যাটারির তড়িৎদ্বার হিসাবে যে কার্বনের রূপভেদ ব্যবহার করা হয় সেটি হচ্ছে গ্রাফাইট। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। নেক্সট কোশ্চেন আমরা যেটা কি পড়বো না, কোন প্রক্রিয়ার সাহায্যে দুটি আইসোটোপকে পৃথক করা যায়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কোন প্রক্রিয়ার সাহায্যে দুটি আইসোটোপকে পৃথক করা যায়? না, ব্যাপন প্রক্রিয়ায় দুটি আইসোটোপকে পৃথক করা যায় এবং একে অ্যাটোমোলিসিস বলা হয়। এবং নেক্সট কোশ্চেন এবং আজকে লাস্ট কোশ্চেন 50 নম্বর কোশ্চেন কি বলেছে, কার্বনের যে রূপভেদ পিচ্ছিল কারক পদার্থ হিসেবে ব্যবহৃত হয় সেটি কোনটি? না, কার্বনের যে রূপভেদ পিচ্ছিল কারক পদার্থ হিসেবে ব্যবহৃত হয় সেটি হচ্ছে গ্রাফাইট। এটি হচ্ছে আজকে লাস্ট কোশ্চেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের কেমন করে লাগলো, এবং আমি যদি কোনো ভুল অ্যান্সার দিয়ে রাখি সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং যারা এই পিডিএফটা দরকার তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে, সেখানে আমি পিডিএফগুলো পোস্ট করে দিই। ভিডিওটি ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবে। এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং।